ওং নমো ভগবতে বাসুদেবায়। এটা হলো কালসর্প কবচ। যারা পড়বে তাদেরকে মনে রাখতে হবে, ওই যে নারায়ণ রয়েছে, একটু ফটো ক্যামেরাটা ঘুরিয়ে নারায়ণকে দেখিয়ে দাও তো। ওখানে নারায়ণ রয়েছে দেখো নাভিতে, দেখেছো ওই যে ধ্যানের ফটো, ওটাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, ঘুরিয়ে উঁচু কাত করলেই দেখা যাবে, একটু ঘোরাও, পুরো স্ট্যান্ডটা ঘোরাও। হ্যাঁ ঘোরাও, ঘুরিয়ে উঁচু করো, দেখা যাবে দেখা যাবে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আরো ঘোরাও আরো ঘোরাও। ওই তো পুরো ধ্যানের ফটো এসে গেছে। দেখুন নাভিতে নারায়ণকে ধ্যান করিবে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? নাভি মানে মণিপুর চক্র, মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করিবে যাদের কালসর্প দোষ আছে। যেহেতু আজ কালসর্প দোষ কাটাচ্ছ তোমরা, যেন মনে রাখবেন মণিপুর চক্রে নারায়ণকে ধ্যান করিবে লেখা রয়েছে। হৃদয়ে অনাহত চক্র, সেখানে দেখো লেখা রয়েছে লক্ষ্মী নারায়ণকে ধ্যান করিবে। আর মাথায় সহস্রার চক্রে, এখানে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে মাঝখানে বিষ্ণু মানে নারায়ণ। তাহলে নাভিতে নারায়ণ, হৃদয়ে নারায়ণ আর মাথায় নারায়ণ, এই তিন জায়গায় যদি আমরা প্রতিদিন সকালবেলা ধ্যান করি, এই মণিপুর চক্রটাকে বলা হয় যোগ ভূমি। ভালো করে মনে রাখুন, মণিপুর চক্রকে কি বলা হয়? ইউনিফাইড ফিল্ড। এখান থেকে ট্রান্সফরমেশন সিস্টেমটা চালু হয়। মানে আমাদের শরীরের যত চেতনা, একটা হচ্ছে নিচে চলে যাওয়ার চেতনা, আর একটা উপরের চেতনা। যারা এইভাবে যারা প্রাণ শক্তিকে উপরে টানে, তখন কি হয়? তার চেতনাটা ঊর্ধ্বগামী হয়, সহস্রারে যুক্ত হয়ে যায়, মহাশক্তি লাভ হয়। তাহলে মনে রাখতে হবে যে আমরা যত মণিপুর চক্রে মনকে একাগ্র করে ওং নমো ভগবতে বাসুদেবায় রোজ যত জপ করব, সকালবেলা ঘুম ভেঙে গেল, বিছানায় শুয়ে শুয়ে দুনিয়ার চিন্তা না করে নারায়ণের চিন্তা করলে লাভ না দুনিয়ার চিন্তা করলে লাভ? লাভ না? সত্যি সত্যি বুঝেছো তো? এটা সত্যি বুঝে বলছো তো, না মহারাজ বলছো বলে হ্যাঁ বলছো? তাহলে বুঝে বলো যে নারায়ণের চিন্তা না করলে কোনো লাভ নেই। বউ চিন্তা করবা, ছেলের চিন্তা করবা, টাকার চিন্তা করবা, শত্রুর চিন্তা করবা, ঋণের চিন্তা করবা, এসব হচ্ছে যন্ত্রণাদায়ক। সংসারে যা জুটেছে সব যন্ত্রণার কারণ। সত্যি কথা না মিথ্যে কথা? সংসারটা হচ্ছে যন্ত্রণাময়, মনে থাকবে তো। জীব সংসারে ঢোকে কেন? বলে ঢুকতে হয়। কেন ঢুকতে হয়? বলে কামের বেগ, কাম, ভোগ তৃষ্ণা, ভোগ তৃষ্ণা চরিতার্থ করতে জীব সংসারে ঢোকে। তা না হলে যদি ভোগ তৃষ্ণা না থাকতো কেউ সংসার করতো না। সত্যি না মিথ্যে? এই জন্য মনে রাখবে যে এই জগতে জীবের ভোগ তৃষ্ণা, তারপরে কিছুকাল ভোগটোক হয়ে গেলে বলে তখন বলে ওরে বাবা রে কি জ্বালায় পড়েছি রে বাবা, ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, টাকার জ্বালা, শ্বশুর বাড়ির জ্বালা, আত্মীয় স্বজনের জ্বালা, জামাইয়ের জ্বালা, দুনিয়ার সব যত জ্বালা। কি মা বুঝতে পারছো তো? অসুখের জ্বালা, ডাক্তারের জ্বালা, ওষুধের জ্বালা, টাকার জোগাড় করার জ্বালা, জ্বালাই জ্বালা, তাই না? কপিল দেব বলছেন কন্ডুয়নীন জ বহু দুঃখ দুঃখম। কন্ডুয়ন মানে বোঝো? কন্ডুয়ন মানে চুলকোনা, দাঁত হয়েছে, দাঁত হলে লোকে চুলকায়, কি চুলকাচ্ছে, চোখ বন্ধ করে চুলকাচ্ছে। তারপরে চুলকোতে চুলকোতে যখন ছিঁড়ে রক্ত রস বেরোয় তখন বলে মরেছি রে, হায় হায় রে চলে যাচ্ছে। এ সংসারটা হচ্ছে এইরকম। যখন সংসারে ভোগ করে তখন বলে কি আরাম, তারপরে যখন জ্বালা শুরু হয় তখন বলে কি বিপদ পড়েছি, শালা কি বিপদে পড়েছি। সেই জন্য মনে থাকবে তো, গাত্র কন্ডুয়ন যদি কিছু কন্ডুয়নীন জ বহু দুঃখ দুঃখম, মনে থাকবে? তাহলে কন্ডুয়ন, চন্ডন মানে চুলকোনা, গায়ে নানান রকমের চুলকোনা হয়। যাদের অ্যালার্জি আছে, এই কি হয়, বেগুন খেলে বলে উড়ে বাবারে গা চুল করছে, কি চিংড়ি মাছে অ্যালার্জি, পুঁই শাকে অ্যালার্জি, বেগুনে অ্যালার্জি, চুলকাচ্ছে রাত্রে, ওরে বাবা। আর গরমকালে, শীতকালে তো আরো বেশি হয়। শীতকালে লেপ টেপ গায়ে দিলে চুলকোনাটা ভাদ্র মাসের দিকে আরো বেশি হয়। এইসব নানান রকম, তাই না? তাহলে সংসারটা এরকম যন্ত্রণাময়, বুঝতে পেরেছ? গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। কি অদ্ভুত ব্যাপার! শ্রীকৃষ্ণে ভোজিতে
নাহি চাহে মতি, ভগবানকে ভজন করতে চায় না। বিষয় ভোগেতে প্রবল আসক্তি, বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। ওহে গুরুদেব তব শ্রীচরণ, সেবি যেন আমি জনম জনম। তাহলে বুঝতে পারছো তো, বিষয় মানুষকে এমন আষ্টে পিষ্টে বাঁধে। এই যেমন আমাদের এই যে মা বলে, ছেলেটার বিয়ে থা হয়ে গেলি আর কি, ভগবানের ভজন করবো, বৃন্দাবনে গিয়ে থাকবো। ছেলের বিয়ের পরে আর এক যন্ত্রণা, সে আর এক অশান্তি। এবার ছেলেকে বলে, মহারাজ এই মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে? আমি বললাম তা ঠিক আছে। এই বৌমা একটা সঙ্গে নিয়ে এসছে, এখন বৌমাটাকে বিয়ে দেবো, আমি ব্যবস্থা করেছি। অ্যান্ড দেখা যাচ্ছে যে বিয়ে দেওয়াটা তো ভালো, কিন্তু বিয়ের পরে যদি শান্তি না হয় তাহলে সব গেল। বলে মহারাজ ডিভোর্স কতদিন নাগাদ হবে? আজকেও এসে বলেছে, বলে কবে নাগাদ ডিভোর্সটা হবে আপনি একটু বলে দেন না। আরে কবে নাগাদ হবে এইসব যত লিগ্যাল প্রসেস, ও তো ভগবানও কইতে পারবে না। একটার পর একটা ফাইল লাগিয়ে যাবে, ডিভোর্স আর হবে না। সত্যি কথা না? বুঝতে পেরেছো তো? একটার পর একটা ফাইল লাগিয়ে দেবে, বলে এই ফাইলটা লাগাও। ধরো উকিল, বড় বড় উকিল ধরতে পারলে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে উকিল ধরলে ফাইলের পর ফাইল লাগাবে, কেসের আর ফয়সালা হবে না। মেয়ে বিয়ে দেওয়ার পরে ডিভোর্সের কেস করে মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে, ডিভোর্স আর হচ্ছে না। বুঝতে পেরেছো? সংসার কি যন্ত্রণাময় বোঝো। বিয়ে করে যদি মিলে যায় তাহলে তো ভালো, আর যদি না মেলে তাহলে যন্ত্রণার শেষ নেই। এই জন্য ভালো করে মনে রাখবা। কি মহারাজ সত্যি বলছে না মিথ্যে কথা বলছে? কি সত্যি না মিথ্যে মিথ্যে বলছে? ঠিক আছে না? ওই ঠিকই আছে, এখনো পুরো ঠিক মনে হয়নি। পুরো ঠিক মনে হচ্ছে না, না? কি মুশকিল। মহারাজ যা বলে সেগুলো হচ্ছে 100% নয়, 1000% অ্যাবসলিউটলি রাইট। সেখানে সন্দেহ করার কিচ্ছু নেই। এই জন্য যা বলছি সব প্র্যাকটিক্যাল করার কথা। জীবনে এখানে এই চেম্বারে বসে বসে সব লোক আমার কাছে আসে, তো সব ঘটনা আমার সামনে ঘটে। এক মা এসছে বলে আমার মেয়েটার বিয়ে দেখুন তো এই ছেলেটার সঙ্গে বিয়ে হবে কিনা, বিচার টিচার করে। আমি বললাম যে মা এর ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না তো। বলে কেন বাবা? আরে বিয়ে দিলে বিয়ে টিকবেই না, কিছুতেই টিকবে না। আরে না, তুমি মাতাল। শোনো আগে আগে শোনো কথাটা কি বলছে মহারাজ। দেখা যাচ্ছে যে অদ্ভুত ব্যাপার ঘটলো, যে সেই ছেলেকে আমি বললাম এর সঙ্গে বিয়ে দিলে বিয়ে টিকবে না। তখন বলছে কেন? তা আমি বললাম এর সঙ্গে মেলেই নি, এই মেয়ের সঙ্গে বিয়ে দিলে বিয়ে টিকবেই না। তা বলছে বাবা আমি তো বাড়ির লোককে না জানিয়ে আপনার কাছে এসেছি। মেয়েটাকে আমি দেখেছি, মেয়েটা এখানে এসেছিল, ভারী সুন্দরী, মানে এখানে তার মতো সুন্দরী মেয়ে। গলায় এরকম 3টে ভাঁজ পড়েছে, আমাদের গলায় 1-2 ভাঁজ আছে, কিন্তু তার মুখটা গোলগাল আর সারা একদম দুধে আলতা মেশানো রং, আর মুখশ্রীটা এত সুন্দর, দেখলে মনে হবে না সাক্ষাৎ মা লক্ষ্মী। একটা শাড়ি পরিয়ে বসিয়ে দিলে মনে হবে মা লক্ষ্মী বলে পুজো করি। এত সুন্দরী মেয়ে, এত ভালো দেখতে, তাকে আমি দেখেছি। তার মাও সুন্দরী। সে এসে বলছে যে এই মেয়ের সঙ্গে, তাহলে মা দিও না বিয়ে। বলছে বাবা কি বলছেন, কার্ড সব ছাপানো হয়ে গেছে, সারা দুনিয়ায় বিলি হয়ে গেছে, আমি বাড়ির লোককে না জানিয়ে আপনার কাছে এসছি যে একটু বাবার কাছে জেনে আসি কি বলে বাবা। বুঝেছ? ভালো করে বোঝো, মহারাজ বলছে। তখন বাড়ির লোককে না জানিয়ে আসছে। এবার আমি বলছি বিয়ে হবে না। এবার বিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়েছে। দেওয়ার পরে 40 দিনের মধ্যে ডিভোর্স হয়েছে। কি বুঝেছ? 40 দিনের মধ্যে ডিভোর্স। আমি বললাম এর সঙ্গে জীবন চলবে না। এরকম অসংখ্য ঘটনা, একটা না, হাজার 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 হাজার। সেই জন্য মনে রাখো, এই সিঙ্গুরের একটা ছেলেকে, তাকে বললাম তোমরা দুজন বিয়ে করো না। তারা 10 বছর ধরে প্রেম করছিল, দুজনই তৃণমূল করা লোক, দুজনই তৃণমূল করে, দুজন 10 বছর ধরে প্রেম করেছে, দুজনই বিয়ে পাস, বেশ ভালো। তা দুজনই তৃণমূলের লিডার ওই অঞ্চলে সিঙ্গুরের। তাই তাদের আমি খুব ভালোবাসি, তারা আমাকে খুব শ্রদ্ধা করে, আমার প্রতি বিরাট বিশ্বাস। আমরা দেখো তোমাদের বিয়ে করলে বিয়ে টিকবে না। বলে আপনি আছেন তো, কেন টিকবে না? আপনি ব্যবস্থা করে দেবেন। আমার সাধ্য নেই। এই যে গরমিল,
এই মিল, এরা অসংখ্য ঘটনা। এই মিলে বিয়ে হয় না। তারা দুজন বললো 10 বছর ধরে আমরা প্রেম করতেছি, আমরা বিয়ে না করলে লোকে কি বলবে, পাড়া গ্রামের লোক তো, আমরা শহরের না তো, গ্রামে সবাই জানে, আশেপাশে সারা গ্রাম জানে এই দুজন বিয়ে করবে। তাহলে দেখো আমি কিছু বলতে পারবো না। এবার শোনো, আবার কথা বলে পাগল, আসল পাগল তো এই বুঝে। তারপরে দুজনে বিয়ে করলো, করে এইবার বাড়িতে বিরাট অশান্তি। তখন ছেলেটা বলতেছে বাড়িতে এত অশান্তি, চলো আমরা দুজন, ওদের তো জমি আছে, জমিতে ওই নীল চাষের যে ঘর আছে, বলে ওইখানে গিয়ে ঘরটর করে আমরা মাঠে গিয়ে থাকি। দুজন মাঠে চলে গেল, আমার কাছে এলো, বলে বাড়িতে অশান্তি হচ্ছে, আমরা মাঠে গিয়ে থাকি। তাহলে যাও, মাঠে গিয়ে টিকবে না, বাড়িতে তবু অশান্তিটা ডিভাইডেড হচ্ছিল, অনেক লোকের মধ্যে ভাগাভাগি হচ্ছিল, ওখানে গেলে দুজনে বিরাট অশান্তি হবে। এই আমার কথা, এগুলো মনে রেখো। যেই বললাম, এবার ওখানে গেল, সত্যি সত্যি অশান্তি। একটা মেয়ে হলো, প্রথম প্রথম তো ভাব একটা থাকেই, সেই ভাবে ভাবে মেয়েটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছে না তুমি আমি আলাদা থাকবো, ডিভোর্স আমাদের আর চলবে না। দুজনে মিউচুয়াল ডিভোর্স করে, যেহেতু দুজনে ভাবছিল একই নেতাগিরি করে, দুজনে মিউচুয়াল ডিভোর্স করে নিল। যা বললাম তাই হলো, কোনো উপায় নেই। এই কেশবানন্দ তারাও শুনছে আমার কথা, তারাও আমার প্রোগ্রাম দেখে, তারাও আমার স্নেহ পাত্র, তাদের আমি ভালোবাসি। সে আমার কাছ থেকে ওই মানে এর থেকে মানে সবজি, আলু, টমেটো, বেগুন দুনিয়ার লোকে দেয়, লাউ টাউ যা দেয় সব বড় বড় ব্যাগে ভর্তি করে এনে আশ্রমে দিয়ে যায় সেই ছেলেটা। তাকে তো আমি ভীষণ স্নেহ করি। কিন্তু আমি তো বিয়েটা তো ভাগ্যে মিল না হলে সেটা তো চলবে না, এটা তো মনে রাখতে হবে। সেই জন্য মনে রাখতে হবে যে এগুলো, তার নাম হচ্ছে সুরুল, টাইটেলটা হচ্ছে ওদের সুরুল। যাই হোক, শীর্ষেন্দু সুরুল ছেলেটার নাম, খুব ভালো ছেলে, আমার ভীষণ স্নেহপাত্র, খুব ভালো ছেলে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা যদি মহারাজের কথা না শুনি, জিন্দেগি বরবাদ হবে। কথাটা মনে থাকবে তো? জিন্দেগি বরবাদ, ভগবানও রক্ষে করতে পারবে না, মহারাজ পারে রক্ষে করতে যদি মহারাজের কথা আমরা শুনি। কেন প্রতিদিন রাত্রে নারায়ণের ধ্যান করে ঘুমাবে। ওই যে 3টে যায়, এখানে নারায়ণ, এখানে নারায়ণ, এখানে নারায়ণ, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রতিদিন জ্যোতির্ময় নারায়ণকে শ্বাসের সঙ্গে জপ করবে, ওম নমো ভগবতে বাসুদেবায়। আবার শ্বাস ছাড়তে ছাড়তে ওম নমো ভগবতে বাসুদেবায়। রাত্রিতে যখন ঘুম আসছে না, তখন এই মন্ত্র জপ করবে। কালসর্প দোষ থাকলে অনেক সময় ঘুমের ব্যাঘাত হয়, মানসিক শান্তি নষ্ট হয়, প্রসন্নতা থাকে না। তখন কি করতে হয়? এই মন্ত্র জপ এবং ধ্যান, এটাকে বেশি করে করবে। যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ আমি শুয়ে শুয়ে দুশ্চিন্তা না করে আমি মহারাজের কথা, ভালো করে মনে থাকবে তো, আমি মহারাজের কথা পালন করি, আমি নারায়ণের ধ্যান করি, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি তো রাত্রে 2টোয় উঠে ধ্যান করি, 2টো 2:30টায় উঠে প্রাণায়াম করি, জোরে জোরে অঙ্গন্যাস করন্যাস করি, জোরে জোরে প্রাণায়াম করি, যতক্ষণ দেখি যে শরীর ক্লান্ত হয়ে, মানে এই জব করছি। কিন্তু এই যে শুয়ে শুয়ে জব করছি, বসে বসে জব করছি, করতে 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 যখন খুব ক্লান্ত হয়ে গেলাম, তখন তো ঘুম আসবেই। তখন বাথরুম থেকে এসে একটু জল খেয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম, আবার একটা টানা ঘুম। তার মানে দেখা গেল 10টা 11টায় ঘুমিয়েছি, ধরো 2টো পর্যন্ত 3 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে ধরো 3টে 3:30 আবার ঘুমিয়ে গেলাম, তাহলে 6টা 6:30টায় আবার উঠে গেলাম, উঠে আবার প্রাণায়াম, ধ্যান, যোগাসন সব করলাম। কি বুঝেছো? মনে থাকবে? যারা শুনছো তাদেরকে বলছি ভালো করে মনে রাখো আমার এই কথাগুলো। যেদিন জীবনে মনে রাখবে, যেদিন জীবনে মেনে চলবে, রাত্রিতে ঘুম হচ্ছে না, ভালো করে প্রাণায়াম করো। প্রাণায়াম করতে করতে এত ক্লান্ত হয়ে যাও যাতে শরীরটা আপনার থেকে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ে। কি বুঝেছো? শরীরে ক্লান্তি, এই প্রাণায়াম করলে কি হয়? ভিতরের পরিশ্রম হয়। যেমন মাটি কাটলে শরীরের পরিশ্রম হয়, নাঙল চষলে শরীরের পরিশ্রম হয়, প্রাণায়াম করলে প্রাণের আরাম হয়, আর অন্তরাত্মার একটা ক্লান্ত অবস্থায় সে ভেতরে শান্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? প্রাণায়াম মানে প্রাণের আরাম, ওই দুশ্চিন্তার অবসান। বুঝেছো? তাহলে কালসর্পদোষ আগামী সপ্তাহেও কাটানো হবে। 6 তারিখে কালসর্পদোষ কাটাবার দিন আছে। যারা কাটাবেন তারা চলে আসবেন, আর তারাই আসবেন যারা মহারাজকে শ্রদ্ধা করেন, যারা মহারাজের কথা শুনে চলবেন, যে আমরা মহারাজের কথা শুনবো, মহারাজের কথা শুনে চলবো, মহারাজের আদেশ মেনে চলবো, তারাই আমার কাছে আসবেন। আর যাদের শ্রদ্ধা ভক্তির অভাব আছে তাদেরকে মহারাজ চায় না, আদৌ চায় না, কোনো দরকার নেই। ভগবান আমাকে টাকার অভাব দেয়নি যে আমাকে কাউকে সেধে আনতে হবে। এই জন্য যা বলবো তাই পালন করতে হবে, করলে তোমার ভালো, ভালো হবেই হবে, না হলে আমি গ্যারান্টি
আমি গ্যারান্টার। সেই জন্য গ্যারান্টিটা কেশবানন্দ মহারাজের। সেই জন্য মনে রাখতে হবে যে কেশবানন্দ মহারাজের কথা শুনে যদি প্রতিদিন ধ্যানাভ্যাস করো, যে ঘুম আসছে না, জোরে জোরে প্রাণায়াম করো, সোজা হয়ে যদি পারো পদ্মাসনে, আমি তো পদ্মাসনে বসে করি, তোমাদের হয়তো পদ্মাসন অভ্যেস নেই, কিন্তু সোজা হয়ে বসবে, স্পাইনাল কর্ড সোজা করে, বুঝতে পেরেছো? ঘুম আসছে না, জোরে জোরে প্রাণায়াম করো, একদম সোজা হয়ে অনেকক্ষণ করো, 8 ঘন্টা 1 ঘন্টা। বলে মাথা ঘোরাচ্ছে, বলে ঘোরাক, তবু করো, করতে 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 সহজ হয়ে যাবে, মানে প্রাণের আরাম হয়ে যাবে। আর দেখে এখনই প্রাণায়াম করলে দেখবে মাথা ঘোরাচ্ছে, কারণ কি বলতো, জোরে জোরে প্রাণায়াম করলে মাথা ঘোরায়, প্রথম প্রথম ওটা হবে, কিন্তু আমরা সারাদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ছাদে ঘুরে ঘুরে প্রাণায়াম করলে আমাদের মাথা ঘোরায় না। কেন ঘোরায় না? কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে। তোমরা অনভ্যাসের তিলক লাগিয়ে দিলে চচ্চর করে, চুল করছে, চিটচিট করে, বুঝতে পেরেছো? তিলক যদি লাগিয়ে দেওয়া যায় তোমার কপালে, চিটচিট করতে কি আছে? ওই অনভ্যাসে প্রাণায়াম করলে এরকম হয়। প্রাণায়াম হচ্ছে প্রাণের আরাম, বুকে কফ জমতে দেবে না, হার্টের ব্যায়াম হতে দেবে না, কোন রকম নার্ভের রোগ হতে দেবে না, ঘুমের ব্যাঘাত হতে দেবে না, প্রাণের শান্তি দেবে, ভেতরে প্রসন্নতা আসবে, সবকিছু সুন্দর হয়ে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে ধ্যান করে, প্রাণায়াম করে, রাত্রে শোয়ার সময় নারায়ণকে ধ্যান করে ঘুমাবে। শনিবারে নিরামিষ খাবে, সর্ষে তেল খাবে না। ঘোড়ার নাল, বাস্তু যন্ত্রম এগুলো নিয়ে যাবে, বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে রাখা দরকার। আর দ্বিতীয় খণ্ড বই, আর একটা বই বেরিয়েছে আমার, 4র্থ খণ্ড, সেটা হচ্ছে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান। 22শে জুলাই আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, 22শে জুলাই কিন্তু, এই 22শে জুন, 7ই আষাঢ় অম্বুবাচীর দিনে আমার জন্মদিন পড়েছে। আপনাদের কোনো এবার টিকিট লাগবে না, 1 নয়া পয়সা। শুধু একটাই নিবেদন করব, বইগুলো নেবেন, কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান গ্রন্থ সবাই কিনে নেবেন। সেই জন্য ওই বইটার দাম 300 টাকা, ওটা ভারতীয় দর্শনের মূল্যবান বই। আমার সমস্ত প্রবচনকে সংকলন করেছেন মহান সাহিত্যিক দেবপ্রসাদ মজুমদার। সেই বইটা এখানেও রয়েছে, সব জায়গায় তোমরা নিতে পারো। তো ওটার দাম 300 টাকা। আর অন্যান্য বইগুলো যেগুলো সব সময় দরকার, প্রতিদিন প্রতিবারই, সেটা হচ্ছে বৈদিক প্রযুক্তিবিদ্যার 2য় খণ্ড, এটা প্রত্যেকে নেবেন। বাস্তুযন্ত্রম, ঘোড়ার নাল নেবেন, এবং সঙ্গে সঙ্গে শনিবারে নিরামিষ খাবে। আর সকালবেলা উঠে, এই যে দাঁড়াও, দুষ্টমি নয়, শান্ত একদম, তা নাহলে ওকে আমাকে দিয়ে যাও, আমার কাছে থাকলে ঠিক হয়ে যাবে, আমাকে দিয়ে যাওয়া, ঠিক আছে? আমার একটা সেবিকা দরকার, এরকম একটা সেবিকা। এই সেবিকা আমার কাছে থাকবে, আমার সেবা করবা, আমার রেঁধে বেড়ে খেতে দেওয়া, আমার সে হোক, সে ওর সেবা করতে গেলেই ভালো লাগবে। ও সেবিকা, কি বলছি, আমার সেবা করবে না, আমি তোমার সেবা করব, যা বলো তাই করবো, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমরা কি বললাম, প্রতিদিন সকালে উঠে ধ্যান না করে মাটিতে পা দেবে না। ওং নমো ভগবতে বাসুদেবায়, এখানে মন লাগিয়ে, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রতিদিন রাত্রে ধ্যান করে ঘুমাবে, সকালবেলা ধ্যান করে উঠবে, সংসারের সব অশান্তি চলে যাবে। ধ্যানটা মানুষের জীবনের সর্বক্ষণের শান্তির পথ। ভেতরের মন্ত্র জপ, প্রাণবায়ুর সঙ্গে জপ করা, এবং সকালে উঠে ধ্যান করে মন্ত্র জপ করে ওঠা, আর স্নান করে নারায়ণ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় বলে কবচ ধোয়া জলটাকে ওই মণিবন্ধ বলে। এই জায়গাটা ভালো করে দেখে দেবেন, এটা হলো মণিবন্ধ। এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো, এই মণিবন্ধ, এই মণিবন্ধ থেকে হাতে জল নিয়ে কবচটা ছুঁয়ে এখানে মণিবন্ধতে ঠোঁট লাগিয়ে দিয়ে এইভাবে ঢেলে পান করবে। কথা বোঝা গেল? জলটা ঢেলে পান করতে হবে। তাহলে কালসর্প কবচের নিয়ম যদি আমরা পালন করি, প্রতি শনিবার ঘোড়ার নালে যদি একটু তেল, সর্ষে তেল এবং গঙ্গা জল ছিটিয়ে দিয়ে, সর্ষে তেল দিয়ে, সিঁদুর লাগিয়ে ধোঁয়া দেই, তাহলে অদ্ভুত ফল পাবো আমরা। সেই জন্য শনিবারের দিন ঘোড়ার নালে তেল সিঁদুর লাগানো, এবং নিজের ছায়া দেখে তেল, আজকে তো আমি করাবো তোমাদের, যারা কালসর্প দোষ কাটাচ্ছ সেগুলো আমি করিয়ে দেবো, ঠিক ওইভাবে করবে। করলে জীবন পথ ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে, সব দিক থেকে কল্যাণ হবে, জীবন প্রসন্ন হবে, জীবন আনন্দমুখর হবে। যখনই প্রবলেম হবে তখনই একটাই মনে রাখতে হবে যে আমার সমস্যার সমাধান আমি করতে পারি। কি বলা হলো? আমার সমস্যার সমাধান
আমিই করতে পারি, আর কেউ করতে পারে না, আমি করতে পারি। ঠিক আছে, মনে রাখতে হবে। সেই জন্য নিজেই ধ্যান করবে, নিজেই প্রাণায়াম করবে, নিজেই কল্যাণের পথে চলবে। কি তোমার কোনো ভাগ্য বিচার আছে? ত্রিপুরা থেকে? মা কই? আচ্ছা ঠিক আছে, বসো। তাহলে এই যে আমাদের জীবন পথ, এই তুমি ওটা সাবস্ক্রাইব করো, ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, ফোনে সাবস্ক্রাইব করো। ভক্তি, আপনাদেরকে বলছে ইউটিউবে গিয়ে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো। ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে এই তোমাদের ফোনেও করে নাও, সাবস্ক্রাইব করে নাও। করেছো? করো, ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে করো করো। তুমি আমাদের বাড়ির বউ হবা, তুমি বুঝতে পারছো না? তোমার তোমার আগে করতে হবে, তোমার বলতে হবে। হ্যাঁ, ঘুমে ঘুম 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 পাঠিয়ে দেবো? তাহলে ঠিক আছে, করো। তাহলে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, ইউটিউবে যাও, বলো স্পিকার অন করে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, এবার সাবস্ক্রাইব করো। ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, TRUST। আরে বললেই হবে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, বলো না, স্পিকার অন করে। এবার সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করেছো? বেল আইকন, বেল আইকন অল, তারপরে ভিডিও, ভিডিও করো, ভিডিও করো, ভিডিও। ওটা তো এখানে পেয়েছো এখন, ওটা কি ওটার দেখার দরকার নেই। তোমাকে বলেছি তুমি এই ফালতু প্রোগ্রাম করেছো। এটা তো ফেসবুক, এটা ফেসবুক, এটা না। ইউটিউব করো। এই তো ইউটিউব, ইউটিউবেই তো এসছি। ইউটিউবে প্রোগ্রাম চলে গেছে? হ্যাঁ, ইউটিউবে তো এসছে তো আগেরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা, তাহলে এবার তুমি ওই ভিডিওটা টাচ করো, ভিডিও, এই তো টাচ করছি। ভিডিও টাচ করো। এবার কত প্রোগ্রাম আসে উপর থেকে টানো, অসংখ্য প্রোগ্রাম, হাজার হাজার প্রোগ্রাম আছে, হাজার হাজার। এটা তো এখন দিলে ওই হাজার হাজার প্রোগ্রাম আছে, তোলো উপরে, সেটা হয়নি ঠিক মতন। এই তো আসুক, আস্তে আস্তে আসবে তো। আরে এরকম আস্তে আস্তে আসে না, কোনো ফালতু কথা, এরকম কথা নয়। ভিডিও, ভিডিও টাচ করেছো তুমি? হ্যাঁ, এই তো ভিডিও টাচ করেছি। আরে ওই ভিডিওতে হবে না, তুমি ওই সাবস্ক্রাইব করার পরে। এই এটা একটু করে দে তো, এতে প্রোগ্রাম আসেনি, একটাই এসেছে যেটা চলছে। ভক্তি যোগাশ্রম ট্রাস্ট কর। এই ভক্তি যোগাশ্রম ট্রাস্ট ইউটিউবে গিয়ে করেছো? করেছো? সাবস্ক্রাইব করেছো? হ্যাঁ, এই ভিডিও দেখেছো কেন? সাবস্ক্রাইব করো, মূর্খ জীব, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। তারপরে বেল আইকন টেপো, তারপরে ভিডিও টেপো। আপনার ভিউজটাকে আরো স্প্রেড করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে স্প্রেড করতে হবে না, আমি যা স্প্রেড আছি না, তার উপরে এবার ইউটিউব খোলো, দেখতে দেখতে পাবা ওটা হাজার হাজার প্রোগ্রাম আছে। আমার লয়ারদেরকে সবাই, বাহ, খুব ভালো, সবাইকে করে দাও। সবাইকে হাজার হাজার প্রোগ্রাম গেছে, এইবার দেখো, এইবার দেখো হাজার হাজার প্রোগ্রাম চলে এসছে। ভক্তি যোগাশ্রম ট্রাস্টটাকে সবাই আসবে, কিন্তু চার্জেস কিন্তু আমরা রেখে করবে। হ্যাঁ, তোমার রেটে ও লয়ারদের সবাইকে একবার চার্জেস রেখে করতে হবে। তোমাকে কমিশন দিতে হবে নাকি? ঠিক আছে, যাই হোক, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন করেছো, সাইড দিয়ে অসংখ্য প্রোগ্রাম এসছে। ট্রেনে দেখেছো কত প্রোগ্রাম, হাজার হাজার প্রোগ্রাম, যত টানবে তত আসবে, দেখেছো তো? আচ্ছা, তা মাকে ওগুলো দেখিয়ে দেবে। কি তুমি পেরেছো নাকি পারোনি? প্রোগ্রাম সব পেয়েছো? হ্যাঁ মামনি, তুমি পেয়েছো? ওইটা কেন, ওইটা হয়নি, ওটা সাইড দিয়ে হাজার হাজার প্রোগ্রাম চলে আসবে, আসবে। ভিডিওটা টাচ করো, ভিডিওটা, ভিডিও, ভিডিও উপরে লেখা, ওইটা টাচ করো। এবার দেখো সাইড দিয়ে সব প্রোগ্রাম আসছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে হাজার হাজার প্রোগ্রাম, যত টানবে তত আসবে, হাজার হাজার প্রোগ্রাম আসবে। ঠিক আছে? আরে লোকে লাইভ প্রোগ্রামের লোকগুলোরও শোনা দরকার, ওদের কাণ্ডজ্ঞান আছে নাকি? লাইভ প্রোগ্রামেই তো ওদের শুনতে হবে যে সাবস্ক্রাইব করতে হবে, ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করে তারপরে বেল আইকন টিপে, অল টিপে, ভিডিও টিপলে মহারাজের হাজার হাজার প্রোগ্রাম আমি দেখতে পাবো। অতএব ওরা শুনবে না তো কি, শুধু এরা শুনবে? এই যারা লাইভে আছে তারা শুনবে না? আর মূর্খ জীব বলিস কি তুই? এই জন্য মনে রাখতে হবে। এইবার আমি, আচ্ছা, কারো ছক করাবে তোমরা দিয়ে লিখে দিয়েছো? ঠিক আছে, ঠিক আছে, আর কারোর ছক হওয়ার নেই তো? দেখো, ঠিক আছে, এইবার আমরা কবচটা পরিয়ে দেবো।
কবচ পরানোর পর গঙ্গার ঘাটে গিয়ে দোষ কাটাতে হবে, ঠিক আছে? সন্ধে না হলে দোষ কাটানো হয় না। এই জন্য এতক্ষণ ধরে ক্লাসটা করে নিলাম। তাহলে প্রতিদিন স্নানের পর নারায়ণকে জপ করে কবচ ধোয়া জল পান করবে। একবার ভালো করে ভক্তি করে করলে একবারে হবে, হ্যাঁ। আর 3 বার করলে তোমার যদি ইচ্ছে করে 3 বার করতে করবে, মন যদি বলে যে 3 বার খাই, মন যা বলবে তাই করবে, ভগবানের প্রতি ভক্তি করে করবে। এটা মানুষের জীবন, এখন ভক্তি করে করলেই লাভ, এটা মনে রাখতে হবে। বুঝেছো মামনি? তোমার নাম কি? কণিকা। কণিকা সরকারি তো একটু আগে বললে, হ্যাঁ। ওই রেখার মতন খানিকটা তোমাকে দেখতে লাগছে, ভালো। রেখা 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 পাত্র আমাদের দাঁড়িয়েছে, কণিকা সরকারকেও দাঁড় করিয়ে দেবো একবার ওই অঞ্চলে। এই জন্য ঠিক আছে, খুব ভালো। সবাই মিলে ভালো করে ধ্যান করো, বুঝতে পেরেছো? যখন ঘুম আসবে না তখনই উঠে প্রাণায়াম করবে, সোজা হয়ে বসে। শুয়ে শুয়ে কার চিন্তা করতেছো? কার যে চিন্তা করতে তার ঠিক নেই। বউ তো পাশে আছে, বউ চিন্তা তো করবে না, আর কারুর চিন্তা করবে, বুঝতে পেরেছো? সেই জন্য ধ্যানটা ঠিক মতো করতে হবে, ভালো করে প্রাণায়াম করতে হবে, ভালো করে ধ্যান করতে হবে, বুঝতে পেরেছো? ফাঁকি দেওয়া দিবি চলবে না। সেই জন্য ধ্যান ভালো করে করবে, জীবন সুন্দর হয়ে যাবে, অধ্যাত্ম বিদ্যা লাভ হবে, ভগবানকে পেয়ে যাবে, সংসারে সুখী হবে, সব কিছুতে। এটা যেন মনে থাকে, ঠিক আছে? তাহলে আমরা সবাই এখন কবচগুলো পড়ে নেই, তারপরে একটু ভাগ্য বিচার টিচার করি। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না? বাহ, এই তো লক্ষ্মী ছেলে, কোনো ব্যাপার নেই। এবার কবচ পড়াবো। আচ্ছা মহারাজ, একটা কথা হ্যাঁ, বলছি, হ্যাঁ। আমি যদি সংসার ত্যাগ করতে চাই, ত্যাগ করে মানে সন্ন্যাসী ধারণ করতে চাই, বাহ, এ তো খুব ভালো কথা। তো বলুন আচ্ছা, কি করতে হবে? সব ত্যাগ করবো? না, সংসার ত্যাগ করবা? হ্যাঁ, সব ত্যাগ করবো, কিন্তু একটা আচ্ছা। কুত্তা আছে, তাকে ত্যাগ করতে পারছি না। তাহলে কুত্তার ভজন করো। কুত্তাটার ভজন করা ভালো, বিদেশের লোক তো কুত্তার ভজন করে। ও হচ্ছে আমার ল্যাজ ছাড়ছে না, বুঝতে পেরেছেন? তা বাচ্চা থেকে এখন এত বড় শোনো, হয়ে গেছে। কুত্তার যদি ভজন করতে ইচ্ছে করে তাহলে ঠাকুরের ভজন হবে কি করে? কুত্তা ছাড়তে পারছো না, কুকুর যদি ছাড়তে না পারো ঠাকুর পাবে? আমাকে দিয়ে দিয়ে শোনো, কুকুর যদি না ছাড়তে পারো ঠাকুর কি করে আসবে? এই জন্য সংসার ছাড়া কি মুখের কথা? এত কত লোক মুখে বলে সংসার ছাড়বো, সংসার ছাড়বো বললেই সংসার ছাড়া যায় না। সংসার এমনই এমনই উপায় হচ্ছে ধ্যান করা। ধ্যান করলে আমি করবো। ধ্যান না করলে এই সংসারের মোহ আসক্তি এগুলো যায় না। এই জন্য ধ্যান করতে হবে, ধ্যান করলে আসক্তিগুলো যাবে, জীবন সুন্দর হবে, সব সুন্দর হবে, তখন আস্তে আস্তে ত্যাগ হবে। যেমন নারকেলের পাতা যখন কাঁচা থাকে, 10 জন মিলে যদি শক্ত শক্ত দড়ি দিয়ে টানো, পাতা ভেঙে যাবে, তবু ছাড়িয়ে আসবে না। কিন্তু যখন নারকেল গাছ রস সঞ্চার করা বন্ধ করে দেয়, তখন পাতাটা আপনার থেকে সুন্দরভাবে খসে পড়ে। দেখেছো? তেমনি সংসারটা এত তাড়াতাড়ি ছাড়া যায় না। এই যে উকিল, ভালো করে শোনো, লজিকটা বুঝেছো? যে নারকেল গাছটা যখন রস সঞ্চার বন্ধ করে দেয়, পাতাটা তখন কি সুন্দর, মনে হয় যেন কে প্লেন করে কেটে দিয়েছে, খসে পড়ে। কিন্তু যদি ওই কাঁচা পাতাটাকে দড়ি দিয়ে বেঁধে আমরা কয়েকজন মিলে টানি, ও পাতা ছাড়বে না, নারকেল গাছ ও ছাড়িয়ে আনা যাবে না। এই সংসারটা হচ্ছে এইরকম। অতএব ধ্যান করতে করতে মন যখন বিষয় ত্যাগ করে, তুমি বনে চলে গেলে কিন্তু মনের মধ্যে বিষয় চিন্তা, আমার মেয়েটার কি হলো, আমার মেয়েটার বোধহয় বাচ্চা হবে, সেটাকে কে দেখবে? মহারাজ দেখবে? আমার মেয়েটার উমুক হবে, মেয়েটার কি চলছে ঠিক মতো, কত সমস্যা, এ জ্বালার শেষ নাই সংসার, বুঝেছেন? এই জন্য মনে রাখতে হবে, সংসার ছাড়বো বলতে নেই, ওটা ছেড়ে যায়, ওটা জোর করে হয় না। কথাটা বোঝা গেল? জোর করে সংসার ছাড়ে না কাউকে, মনে থাকবে কথাটা। তাহলে সংসার ছাড়ার জন্য প্রচুর তপস্যা করতে হয়। তপস্যা করতে করতে সংসার মায়া তার থেকে দূরে সরে যায়, ভেতরের চেতনা শুদ্ধ হয়ে যায়, আমাদের মতো দিব্য শক্তি লাভ হয়, অনন্ত শক্তি তখন হাতে পাওয়ার এসে যায়। তখন কি হয়? বলে এইসব মিথ্যা, আর সেটা সত্যি কথা। মানে তুমি কথায় কথায় বলবা মিথ্যা, অথচ ভেতরে সব মোহ মায়া ভরে আছে, গজগজ করছে। হিংসা, বিদ্বেষ, কপটতা, মিথ্যাচার, জটিলতা, শত্রু, মিত্র, আপন পর, ভেদ বুদ্ধি বোঝো তো? এটা আমার, এটা পরের। এই যে অহং, এটা আমার, এটা পরের। নিজের মেয়েকে যতটা ভালোবাসো আর একটা মেয়েকে ততটা ভালোবাসো? ভালোবাসতে পারবে না। কিন্তু মহারাজ সবাইকে সমান ভালোবাসে, এই জন্য সবাইকে সমান গালাগালি দেয়।
কি বুঝতে পেরেছ? একদম ঠিক। ঠিক না? তাহলে এই জন্য মহারাজ কিন্তু সমত্ব, যোগের মূল কথা হচ্ছে সমতা, চিত্তকে সমভাবে প্রতিষ্ঠিত করার নামই হলো যোগ। সবাইকে সমান চোখে দেখা, কেউ আমার আপন না, কেউ আমার প্রিয় না, কেউ আমার শত্রু না, সবাই আমার চির আপন। কারণ সবার মধ্যে আমার ভগবান আছেন, আমার নারায়ণ আছেন, আমার প্রভু আছেন। তাহলে কারোর প্রতি হিংসা করব না, কাউকে বিদ্বেষ করব না, সবাইকে ভালোবাসবো, সবাইকে সবার মঙ্গল চাইবো, সবার ভালো হোক। একটা ব্রাহ্মণের ছেলে এসছে বারুইপুর থেকে, ঘোড়ার নাল নিয়ে যাবে, তার বাড়িতে ভাড়া থাকে। তা বলছে ঘোড়ার নাল নেব, সে বহুদিন আগের কথা, 96-এ কি 97-এ, অনেক বছর আগে বারাসাতে। তা সে এসে বলছে আমার একটা, আমি বললাম বা ঘোড়ার নাল লাগাও, তোমার শনিটা খুব খারাপ, ঘোড়ার নালের ক্রিয়াগুলো করো। তা বলছে বাড়িওয়ালা যদি না লাগাতে দেয়, আমি তো ভাড়ায় থাকি। তা বলতেছে আমি বললাম যে বাড়িওয়ালাকে বোঝাবে যে দেখো স্বামীজির বইতে লেখা আছে এটা লাগালে প্রত্যেক বাড়ির মঙ্গল হয়, প্রত্যেক গৃহের মঙ্গল হয়, শনির প্রভাব কাটে, রোগ ব্যাধি কম হয়, মানসিক শান্তি লাভ হয়। বাড়িওয়ালাকে বোঝাবে। বলে বাড়িওয়ালার ভালো হয়ে আমার কি কচু হবে? আমি মানে যুবক ছেলে বলে আমার ঘোড়ার ডিম হবে, বাড়িওয়ালার ভালো আমার দরকার নেই, আমারটা দরকার। আরে তুমি ব্রাহ্মণের ছেলে, পুরোহিত কারে বলে জানো? ব্রাহ্মণ কারে বলে? ব্রহ্ম জানাতি ব্রাহ্মণা, অন্যের হিত করে যে সে পুরোহিত। তা তুমি তোমার ভালো চাও, বাড়িওয়ালার ভালো চাও না, তা তুমি তো মহাপাষণ্ড, আমি ঘোড়ার নাল দেবো না, বেরো, দূর হও এখান থেকে, বেরো। সেটা বারাসাতে। কি বুঝেছো? তাহলে সমত্তম যোগ উচ্চতে, সমতা। ব্রাহ্মণের গুণ হচ্ছে সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, দয়া, ঈশভক্তি, সত্য, এগুলো ব্রাহ্মণের গুণ। যজন, যাজন, অধ্যাপন, দান, প্রতিগ্রহ, এগুলো ব্রাহ্মণের গুণ। সেগুলো যদি তার মধ্যে না থাকে, তাহলে কিসের ব্রাহ্মণ? ব্রাহ্মণ হয়ে লাভ আছে? তো সেই জন্য ব্রাহ্মণের সরলতা, আর্যবতা জীবনের সব থেকে বড় গুণ। যাই হোক, এখন আপনাদের কালসর্প কবচ পড়ানো হবে, আপনারা সবাই বুঝে গেছেন। আর যারা যারা শুনলেন ভালো করে মগজে ঢোকাবেন যে ঘোড়ার নাল আর মহারাজের চতুর্থ খণ্ড বইটা সবাই কিনবেন। জন্মদিনে 7ই জুলাই 22শে জুন গৌড়ীয় মঠের অডিটোরিয়ামে লেকচার হবে। আর দেখছি আমরা কোথায় প্রসাদ পাবো, হয় আশ্রমে, না হলে হয়তো ঐক্যতান ভবনের যদি একটা তালা পাই এসি হল, সেখানে আমরা প্রসাদ পাবো। সেটার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, দেখা যাক যেমনই ব্যবস্থা হবে আপনাদের বলে দিলাম। সবাই মন দিয়ে শুনবেন এবং মনে রাখবেন। সবাই ভালো থাকবেন। এখানে বিশ্রাম। আর কাল সর্প কবচ টবচ পড়াতে হবে, আর একটা ভাগ্য বিচার করে নিয়েই পড়াবো। সবাই ভালো থাকবেন।